ভাবুন তো, বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে নির্ভরযোগ্য খুঁটিটি যদি কোনো পূর্বঘোষণা ছাড়াই সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে পুরো কাঠামোর কি অবস্থা হতে পারে? হুম হ্যাঁ, একটা বিশাল ধাক্কা খাবে পুরো বিশ্ব। একদম তাই। আজ ২৯শে এপ্রিল ২০২৬ সাল, আর আন্তর্জাতিক জ্বালানি বাজারের ঠিক এই অবস্থাই এখন। বিশ্বের সবচেয়ে বড় এবং প্রভাবশালী শক্তিগুলোর একটি সংযুক্ত আরব আমিরাত গত ৫০ বছর ধরে চলে আসা এক ঐতিহাসিক জোট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। যা সত্যি অভাবনীয় একটা ব্যাপার। হ্যাঁ, ডিফেন্স অ্যাফেয়ার্স ম্যাগাজিনে প্রকাশিত এক আলোড়ন সৃষ্টিকারী প্রবন্ধ, যার শিরোনাম অয়েল রিবেলিয়ন, ইউএই's এক্সিট ফ্রম ওপেক, বর্তমান বিশ্বের এই সবচেয়ে চর্চিত ভূরাজনৈতিক ঘটনাটি নিয়ে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। রাইট, এই প্রবন্ধটা আসলেই চারদিকে বেশ শোরগোল ফেলে দিয়েছে। তাহা তো বটেই। এই গভীর অনুসন্ধানের মূল লক্ষ্য হল কেবল খবরটি পড়া নয়, বরং এই একটি সিদ্ধান্ত কিভাবে দৈনন্দিন বাজারের হিসাব নিকাশ থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতির মানচিত্র বদলে দিচ্ছে তার গভীরে প্রবেশ করা। যারা বৈশ্বিক অর্থনীতি নিয়ে আগ্রহী, আজকের এই বিশ্লেষণ থেকে তাদের অনেক অজানা বিষয় পরিষ্কার হয়ে যাবে। ঠিক, কারণ এটা শুধু একটা দেশে সরে যাওয়া নয়। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। ওপেকের মধ্যে একটি প্রভাবশালী এবং সুপ্রতিষ্ঠিত কাঠামো থেকে আবুধাবির এই বেরিয়ে যাওয়ার পেছনের আসল কৌশলটি আসলে কি? এখানে যে বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় তা হল এই প্রস্থানকে কোনোভাবেই কেবল একটি দেশের সাধারণ নীতিগত পরিবর্তন হিসেবে দেখার সুযোগ নেই। কাঠামোগত কোনো ব্যাপার? হ্যাঁ, ঠিক তাই। এটি মূলত উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রাজনীতির ডিএনএতে একটি বড় ধরনের মিউটেশন বা কাঠামোগত পরিবর্তন। সোর্সের তথ্য বলছে, গত ৫ দশক ধরে ওপেক বিশ্বজুড়ে জ্বালানি বাজারের একটি থার্মোস্ট্যাট বা নিয়ন্ত্রক যন্ত্র হিসেবে কাজ করেছে। বাজারে তেলের চাহিদা কমে গেলে তারা উৎপাদন কমিয়ে দাম স্থিতিশীল রাখত। রাইট, আবার চাহিদা বাড়লে উৎপাদন বাড়াত। আমিরাত এই থার্মোস্ট্যাটের অন্যতম প্রধান একটি অংশ ছিল। আচ্ছা। তাদের এই প্রস্থান প্রমাণ করছে যে তারা এখন আর আঞ্চলিক ঐক্যের ধীরগতির প্রক্রিয়ার ওপর নির্ভর করতে রাজি নয়, বরং একতরফা কৌশল এবং নিজস্ব চরম নমনীয়তাকে নিজেদের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে বেছে নিয়েছে। এই ব্যাপারটা অনেকটা কোনো বিখ্যাত ব্যান্ডের সবচেয়ে জনপ্রিয় সদস্যের হঠাৎ করে একক ক্যারিয়ার সোলো ক্যারিয়ার শুরু করার মতো, তাও আবার বিশ্বের সবচেয়ে বড় কনসার্টের ঠিক আগে। তারা দলগত ঐক্যের চেয়ে নিজেদের ইচ্ছাকে বড় করে দেখছে। দারুণ একটা উপমা দিয়েছেন। এই উপমাটি ওপেকের ভেতরের মেকানিজমকে খুব ভালোভাবে তুলে ধরে, কারণ ওপেকের পুরো ক্ষমতাটিই নিহিত রয়েছে কনসেনসাস বা ঐক্যমত্যের উপর। সবাই মিলে একমত হয়ে সিদ্ধান্ত নেওয়া। ঠিক, যখন ১৩ বা ১৪টি দেশ মিলে সিদ্ধান্ত নেয় যে তেলের সরবরাহ কমানো হবে, তখন সেই সম্মিলিত শক্তির কারণেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে। এটি একটি মনস্তাত্ত্বিক খেলাও বটে। বাজার জানে যে এই দেশগুলো একজোট। একদম। কিন্তু আমিরাত যখন বলছে যে তারা এই নিয়মের বাইরে, তার মানে হল সেই সম্মিলিত শক্তির ওপর থেকে বাজারের আস্থা ভেঙে যাওয়া। আচ্ছা। আবুধাবি স্পষ্ট করে দিচ্ছে যে অন্য দেশগুলোর সাথে দীর্ঘ আলোচনা করে, সবার মতামতের জন্য অপেক্ষা করে নিজেদের তেলের ব্যবসা চালানোর দিন শেষ। তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা এখন যে কোনো আঞ্চলিক রাজনৈতিক স্বার্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই জায়গাতেই তো একটা বড় ধরনের খটকা তৈরি হয়। আমিরাতের এই একক ক্যারিয়ার বা স্বাধীনভাবে চলার সিদ্ধান্ত এমন একটা সময় এলো যখন পুরো বিশ্বের অবস্থা অত্যন্ত টালমাটাল। হ্যাঁ, টাইমিংটা বা সময়ের প্রেক্ষাপটটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। সোর্সের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে জ্বালানির বাজার এখনও ইরান যুদ্ধের সৃষ্ট ভয়াবহ ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে। আমরা জানি সাপ্লাই চেন বা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। রাইট, সরবরাহ ব্যবস্থায় এখনও বিশাল ফাটল রয়ে গেছে। চারদিকে যখন এমন চরম ভূ-রাজনীতিক অনিশ্চয়তা, তখন এই ধরনের একটি একতরফা সিদ্ধান্ত কি চরম দায়িত্বহীনতা নয়? পরিস্থিতিকে আরও বেশি অস্থিতিশীল করে তুলবে না এটা? সাধারণ যুক্তিতে তো মনে হতে পারে যে সংকটের সময় দেশগুলোর আরও বেশি করে জোটবদ্ধ হওয়া উচিত। হ্যাঁ, একতাবদ্ধ থাকলে তো যে কোনো বাহ্যিক ধাক্কা সামলানো সহজ হয়। ঠিক বলেছেন। কিন্তু আমিরাতের হিসাব নিকাশ সম্পূর্ণ ভিন্ন। তারা দেখছে যে ইরান যুদ্ধের কারণে বাজারে যখন তখন তেলের দামের বিশাল উত্থান পতন ঘটছে। একটি জোটের ভেতরে থাকলে এই আকস্মিক সুযোগগুলো কাজে লাগানো যায় না।
ও আচ্ছা, কারণ ওপেকের সিদ্ধান্ত নিতে হলে তো দীর্ঘ মিটিং করতে হয়। হ্যাঁ, সবার সম্মতি লাগে। আমিরাত বুঝতে পেরেছে যে বর্তমানের এই ভঙ্গুর বিশ্বে, যেখানে যে কোনো মুহূর্তে সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে, সেখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। মানে তারা যৌথ নিরাপত্তার বদলে চটজলদি এবং স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেই নিজেদের অর্থনীতির জন্য বড় ঢাল হিসেবে মনে করছে। ঠিক তাই, তারা প্রমাণ করছে যে যৌথ স্থিতিশীলতা হুমকির মুখে পড়লেও তারা নিজস্ব স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় কতটা মরিয়া, এটি তাদের ঝুঁকি নেওয়ার এক নতুন প্রবণতা। এখানেই বিষয়টি সবচেয়ে বেশি চমকপ্রদ হয়ে ওঠে। যখন পুরো বিশ্ব ঝুঁকিতে, তখন আমিরাতের লাভ কোথায়? আর এই লাভের কথায় আসলেই কোটা বা উৎপাদন সীমার বিষয়টি চলে আসে। হ্যাঁ, ওপেকের মূল হাতিয়ারই হল এই কোটা সিস্টেম। কোনো সদস্য দেশ চাইলেই তার সর্বোচ্চ ক্ষমতায় তেল উত্তোলন করতে পারে না। আমিরাতের মাটির নিচে তো বিশাল তেলের মজুত রয়েছে, এবং গত কয়েক বছরে তারা তেল উত্তোলনের অবকাঠামোতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগও করেছে। রাইট, কিন্তু ওপেকের নিয়মের কারণে তাদের সেই বিশাল উৎপাদন ক্ষমতার একটি বড় অংশই অলস পড়েছিল। সোর্সের তথ্য বলছে, ওপেকের বাইরে আসার অর্থ হল আবুধাবির উপর আর কোনো কৃত্রিম সীমারেখা থাকছে না। ইরান যুদ্ধের কারণে বাজারে তেলের যে ঘাটতি তৈরি হয়েছে, আমিরাত এখন নিজেদের ইচ্ছেমতো উৎপাদন বাড়িয়ে সেই ঘাটতি পূরণ করতে পারবে। একদম, এবং তার বিনিময়ে তাৎক্ষণিকভাবে বিপুল পরিমাণ রাজস্ব নিজেদের কোষাগারে ভরতে পারবে। এই উৎপাদন বাড়ানোর প্রসঙ্গের সাথে ডিফেন্স অ্যাফেয়ার্স ম্যাগাজিন একটি অত্যন্ত আকর্ষণীয় বিতর্কের অবতারণা করেছে। আন্তর্জাতিক মহলে আগে থেকেই তেলের সরবরাহ বাড়ানোর একটা চাপ ছিল। ওপেকের সমালোচকরা বলতেন যে ওপেক কৃত্রিমভাবে তেলের দাম বাড়িয়ে রাখে। আমিরাতের এই সিদ্ধান্ত পরোক্ষভাবে যেন সেই সমালোচনারই জবাব দিচ্ছে। হ্যাঁ, সমালোচকদের যুক্তিটা অনেকটা সেরকমই। তবে যারা শুনছেন তাদের উদ্দেশ্যে একটি বিষয় পরিষ্কার করা দরকার। আমরা কিন্তু এখানে কোনো পক্ষ নিচ্ছি না, মানে ওপেকের সমালোচকদের সমর্থন করছি এমন নয়। ম্যাগাজিনে প্রকাশিত তথ্যগুলোর বস্তুনিষ্ঠ উপস্থাপন করাই এই গভীর আলোচনার উদ্দেশ্য। অবশ্যই, আমরা শুধু বোঝার চেষ্টা করছি যে এমনটা কেন হচ্ছে। এক্সপার্ট হিসেবে আমি যদি কেন অংশটি তুলে ধরি, তাহলে বলতে হয়, বাজারে তেলের যোগান বেড়ে গেলে ভোক্তারা হয়তো স্বল্প মেয়াদে সস্তায় তেল পাবেন। হ্যাঁ, দাম তো কমবেই সরবরাহ বাড়লে। রাইট, কিন্তু দীর্ঘমেয়াদে যেসব দেশের অর্থনীতি কেবল তেলের উপর নির্ভরশীল, তারা মারাত্মক সংকটে পড়বে। আচ্ছা, মানে যাদের আমরা পেট্রোস্টেট বলি। ঠিক ধরেছেন। ধরুন তাদের বাজেটের বেশিরভাগ আসে তেল বিক্রির টাকা থেকে। এখন তেলের দাম যদি হঠাৎ করে অনেক কমে যায়, তাহলে সেই পেট্রোস্টেটগুলোর কি হবে? মানে সরকার তখন জরুরি খরচ চালাতে পারবে না। একদম তাই। রাতারাতি তাদের অর্থনীতি ধসে পড়বে। তারা শিক্ষক, চিকিৎসক বা সামরিক বাহিনীর বেতন দিতে পারবে না। তখন চরম সামাজিক অস্থিরতা বা রাজনৈতিক পতন দেখা দিতে পারে। এটি সত্যিই ভাবার মতো একটা বিষয়। এর মানে দাঁড়াচ্ছে আমিরাতের তাৎক্ষণিক লাভের বিপরীতে দীর্ঘমেয়াদী ক্ষতি ও অন্যান্য দেশগুলোর ওপর এর একটা মারাত্মক চেইন রিয়াকশন হবে। হ্যাঁ, বিশাল চেইন রিয়াকশন। উপসাগরীয় দেশগুলোর মধ্যে জ্বালানি নীতির ক্ষেত্রে যে ঐতিহ্যগত ঐক্য ছিল, তাতে তো ফাটল ধরল। এর মানে কি ওপেক নামের এই বিশাল সংসার কার্যকারিতা এখানেই শেষ? অন্যান্য উৎপাদক দেশগুলোর সামনে এখন কি বিকল্প থাকছে? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। সোর্সের তথ্য অনুযায়ী ওপেকের শক্তি মূলত তার সদস্যদের শৃঙ্খলার ওপর নির্ভরশীল। আমিরাতের মতো বড় একটি শক্তির প্রস্থান সেই শৃঙ্খলা ভেঙে দিয়েছে। মানে অন্যরা ভাববে আমিরাত যদি বেরিয়ে গিয়ে লাভ করতে পারে, আমরা কেন শুধু শুধু উৎপাদন আটকে রেখে ক্ষতি মেনে নেব? ঠিক, যদি একাধিক দেশ আমিরাতের মতো একলা চলনীতি গ্রহণ করে, তবে দীর্ঘদিনের সরবরাহ ও চাহিদার ভারসাম্য রক্ষাকারী মেকানিজম পুরোপুরি ভেঙে পড়বে। আর তার মানেই চরম মূল্য অস্থিরতা বা প্রাইস ভলাটিলিটি দেখা দেবে। হ্যাঁ, বাজার তখন পাগলা ঘোড়ার মতো আচরণ করবে। কখনো উৎপাদকরা এত বেশি তেল বাজারে ছাড়বে যে দাম একদম তলানিতে গিয়ে ঠেকবে। আবার কখনো সরবরাহ সংকটের কারণে দাম আকাশ ছোঁয়া হবে। তখন তো এই বুম অ্যান্ড বাস্ট সাইকেল পুরো বৈশ্বিক বিনিয়োগ ব্যবস্থাকে স্থবির করে দেবে। কারণ দামের কোনো নির্ভরযোগ্য পূর্বাভাস না থাকলে বড় কোম্পানিগুলো বিনিয়োগ করতে ভয় পাবে। অবিকল তাই, এটি আবুধাবির বৃহৎ ভূ-রাজনৈতিক ব্লুপ্রিন্টের সাথে পুরোপুরি মিলে যায়। তারা চাইছে বিশ্বের দরবারে নিজেদের একটি স্বাধীন এবং অতি নমনীয় শক্তিকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে। তাহলে এর সামগ্রিক অর্থ কি দাঁড়াচ্ছে? আপনিই বলুন, সোর্স কি বলছে?
সোর্সের উপসংহার টানলে বলতে হয় এটি কেবল একটি সাধারণ নীতিগত পরিবর্তন নয়, বরং বৈশ্বিক তেলের বাজার নিয়ন্ত্রণের পুরনো নিয়মগুলোর সম্পূর্ণ পুনর্লিখন। একদম। অর্থনীতি ও বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। এটি এমন একটা ভূমিকম্প যার আফটারশক বিশ্বের প্রতিটি প্রান্তে অনুভূত হবে। রাইট। এবং এই আলোচনার একেবারে শেষে একটি গভীর চিন্তার বিষয় তুলে ধরতে চাই। যদি ঐতিহ্যবাহী এই তেল শাসন বা অয়েল গভর্নেন্সের অবসান ঘটেই থাকে, তবে ভবিষ্যতে কি আমরা এমন একটি মুক্ত বাজার বা ফ্রি ফর অল এনার্জি মার্কেট দেখতে যাচ্ছি, যেখানে তেলের দাম নিয়ন্ত্রণকারী কোনো সংস্থাই থাকবে না? দারুণ প্রশ্ন। আর যদি তাই হয়, শক্তির এই উন্মুক্ত ও নিয়ন্ত্রণহীন নতুন দুনিয়ায় কে হবে ভবিষ্যৎ অর্থনীতির মূল চালিকা শক্তি?